সম্মানিত দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মানুষের জীবনে সংগ্রাম করে টিকে থাকতে হয়। সংগ্রাম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়, হোক সেটা বাস্তব জীবনে কিংবা চাকরি ক্ষেত্রে। যেখানেই সংগ্রাম থাকে সেখানেই সার্থকতার স্বাদ উপভোগ্য। আজকে আমরা এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের বাস্তব জীবনে এবং ব্যক্তি জীবনে শিক্ষণীয়। শিক্ষা জীবনেও টিকে থাকতে হলে এর কোনো ব্যতিক্রম নেই। আজকে আমরা শুরু করব এমন একজনের গল্প, যিনি বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে যার সাথে আছি তিনি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। চলেন শুরু করি তার পরিচয় দিয়ে। ভাই, আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ লিমন শেখ, বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অধ্যয়নরত আছি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স আর 15 ব্যাচ। আচ্ছা, আজকে আপনার যে কারণে আমরা ইন্টারভিউ করতেছি সেটা হচ্ছে সবারই স্টুডেন্ট লাইফের কিছু ক্রাইসিস থাকে, কিছু ব্যতিক্রমী ইতিহাস থাকে বা হিস্টোরি থাকে। সেগুলা আপনি একটু উপস্থাপনা করবেন, যাতে আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা আছে তাদের যাতে ওই বিষয়গুলো ক্লিয়ার হয় বা কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ইয়ে করা যায়। আচ্ছা ভাই, আমাদের যে পরবর্তী যারা এডমিশন দিবে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। ও, এক্ষেত্রে আমি প্রথমে আমার এডমিশন জার্নিটা বলি, যে কোথায় কি হয়েছিল, তারপর ও মানে আমার জার্নির সাপেক্ষে আমি হ্যাঁ, পরামর্শটা দেবো আর কি। ফার্স্ট অফ অল, আমার জার্নি শুরু হয়, আমি মেডিকেল পরীক্ষা দিই। তো আমার ফ্যামিলি থেকে বারবার বলতেছিল মেডিকেল পরীক্ষা দেওয়ার কথা। তো আমার ছোটবেলা থেকে চিন্তা ভাবনা ছিল আমি ইঞ্জিনিয়ারিং করব। হ্যাঁ, পরে ফ্যামিলির চাপে আর কি আমাকে মেডিকেল পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, তো ওখানে একটা মজার ঘটনা আছে যে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আর আমি একসাথে আবেদন করার কারণে একসাথে সিট পড়ে আর কি। হ্যাঁ, তো সচরাচর যা হয়, কোনো পড়াশোনা করে যায়নি, ঠিক আছে। তো আমরা সেরকম হাসি খুশি ভাব নিয়ে ঢুকলাম। হ্যাঁ, তো দেখি যে বিশেষ করে মেয়েরা, আমাদের যে হল রুম ছিল ওখানে মেয়েরাই বেশি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়ছিল আমাদের। তো দেখা যাচ্ছে মানে পরীক্ষারত অবস্থায় যে আমরা হলে ভাবতেছিলাম আমরা তো কিছু পারি না, ঠিক আছে, তো ইচ্ছা মতো দাগাবো। প্রায় দেখা যায় ও 100টা দাগাইছে, আমি 100টা দাগাইছিলাম। তো বের হওয়ার সময় দেখি যে আপনাদের নেগেটিভ তো ছিল, মেডিকেলে তো নেগেটিভ আছে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং ছিল। তারপরে 100টা ফার্স্ট অফ অল আমাদের চিন্তা ভাবনা ছিল যে এখানে তো আমরা চান্স পাবো না, ঠিক আছে, ইচ্ছা মতো দাগাবো, যদি চান্স হয় হবে, না হলে বাদ, ঠিক আছে। পরে গেলাম, বের যখন হচ্ছি তখন তো একটা হাসি দিলাম, ঠিক আছে, দেখি যে সবাই কান্নাকাটির মতো অবস্থা, তো আমরা হাসি দিলাম। ওরা তো মনে করছে আমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছি, তো আমরা ততটা ভালো পরীক্ষা দিই নেই। তো গেল, পরে মেডিকেলে যখন রেজাল্ট বের হলো তখন আমার মার্ক ছিল মাত্র 27। ঠিক আছে, 100টা দেখাইছি, 27 পাইছি মাত্র। আর আমার ফ্রেন্ড যেটা ওটা আরো কম। আচ্ছা, ঠিক আছে, ও বলেই না আর ওর মার্ক। তো কথা হচ্ছে কোন দিকটা মানে ইঞ্জিনিয়ারিং বলেন, মেডিকেল, ডক্টর, এগুলা বিষয়টা হচ্ছে কোনো পেশাকে খারাপ ভাবে ছোট করে দেখার স্কোপ নেই, কিছু নাই। হ্যাঁ, আমি যদি 2-3 দিনও পরে পড়াশোনা করতাম, মানে তখন তো আর ওই জিনিসটা আমার মাথায় ছিল না। মানে আমার যাদের কাছে প্রাইভেট করছি ওদের মানে দেখা যায় যে আমাদের মেন্টালিটি ওনারাই গড়ে দেন যে আমরা কোথায় ভর্তি হবো। যে ওনারা বেশিরভাগ দেখা যায় যে বুয়েটের ছিল, এই জন্য ওনারা বারবার আমার কাছে মানে কোচিং সেন্টার সম্পর্কে কিছু বলবেন নাকি? কোচিং সেন্টার গুলা কিভাবে মানে স্টুডেন্টদেরকে ওরা যেভাবে বুঝায়, মানে এটা কি ঠিক কিনা? কোচিং সেন্টার যেভাবে এটা কিছু ক্ষেত্রে আছে মগজ ধোলাই হয় ওদের, কিছু ক্ষেত্রে আছে ওদের মগজ ধোলাই করে। যে মানে ধরেন আমি হলো যে লাইনে পড়াশোনা, ভার্সিটি, তো আমি তো মানে ডাক্তার লাইনে যে পড়াশোনা করতেছে অথবা ওর যে ভবিষ্যৎ ওটা সম্পর্কে সেভাবে বলতে পারবো না। আমার কাছে ওইটা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকতেই পারে।
ঠিক আছে। তো হুম। এইরকম যে ওনারা বুয়েট থেকে পড়াশোনা করছে, হুম। তো ওনারা আমাকে বলছিল ডাক্তারি করা হবে না, মানে আমাদের সাথে যায় না, হুম। ভালো স্টুডেন্ট আমরা, এইভাবে তখন থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে এটা। তো ইঞ্জিনিয়ারিং এটা গেল, হুম। এটা আমার একটা ফার্স্ট নেগেটিভ পদক্ষেপ, যে ওটাকে ছোট হিসেবে ছোট দেখছিলাম। তারপরে আমার বুয়েটের যে দিল, তো ওখানে আমাদের সময় 557 কাট মার্ক ছিল। হ্যাঁ। আমার 556 ছিল, 1 মার্কের জন্য বুয়েটে পরীক্ষা দিতে পারলাম না। আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি। হুম। ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি, আমার হলো ফার্মগেট মেইন শাখা থেকে, হুম। উদ্ভাস থেকে। হ্যাঁ। ওটা গেল। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে ঘটনাটা, হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মানে যে সমস্যাটা হয়েছে, আমি সারা রাত পড়াশোনা করছি, ঘুমাইনি। হ্যাঁ। না ঘুমে পড়াশোনা ওই অবস্থায় গেছে পরীক্ষা দিতে, যে পরীক্ষা দিয়ে এসে ঘুমাবো। হুম। তো দেখা গেছে আমি ফিজিক্সের জায়গায় ম্যাথ আর ম্যাথের জায়গায় ফিজিক্স দাগাইছি। আচ্ছা। এটা একটা প্রবলেম হয়ে গেল। হুম। তো আমি আগে থেকে বুঝতে পারছিলাম যে ওখানে তো ওই মার্কশিট চেঞ্জ করার কোনো অপশনও নাই। অপশন ছিল না, হ্যাঁ। ইভেন বলছিলাম। হুম। ঠিক আছে, তো ওটা গেল। তো মানে পরে আমার মনে হচ্ছিল যে কিছু একটা তো ভুল করছি। হ্যাঁ। পরে এরকম গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট হলো না। হুম। তো এমনিতেও বুয়েটে আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছি। হুম। ইংলিশে মার্ক খারাপ থাকার কারণে আমি ইঞ্জিনিয়ারিং যে অন্য বিশ্ববিদ্যালয়গুলা, হুম। ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি আর কি, তো ওগুলা তো পরীক্ষা দিতে পারলাম না। হুম। তো মানে এমন না যে আপনি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছেন জন্য যে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন হ্যাঁ। সহজেই, এতটাও সোজা না। হ্যাঁ। বিশ্ববিদ্যালয় পড়াশোনা একরকম, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা একরকম, হুম। আমাদের ডক্টর লাইনে ওটা পড়াশোনা একরকম। ইঞ্জিনিয়ারিং লাইনে যে পড়াশোনাটা, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি, এটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা। ঠিক আছে, এটা পুরো লিখিত। হুম। লিখিত প্রস্তুতি নিছি। হুম। ফার্স্ট অফ অল আমি মানে একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে নিয়েছিলাম, যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলাম, যার কারণে আমার এটা মাথায় ছিল না যে আমার এইচএসসি রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখা গেল যে আমি ইংলিশে একটু খারাপ রেজাল্ট করছি। ফার্স্ট অফ অল বুয়েটে পরীক্ষা দিতে পারলাম না, কাট মার্ক 1 আমার কম থাকার কারণে। আর আরেকটা সমস্যা হলো সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিতে পারলাম না, এখানে ইংলিশে খারাপ থাকার কারণে। আচ্ছা। তো মানে খুব বাজে অবস্থা। দেখা গেল মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। তো ওই সময় পারিবারিক থেকে কি ধরনের চাপ? পারিবারিক থেকে এই সময়টা এরকম যে মানে কি আর বলবো, যে পুরা সবার সাথে আমার একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, যে মানে কারোর সাথে কারো ফোন ধরতেছিলাম না, আমার কাছের ফ্রেন্ড ওদের সাথে কথা বলতেছিলাম না। এটা গেল। তারপরে আমাদের পরীক্ষা দিতে গেলাম রাজশাহীতে। তো রাজশাহী পরীক্ষা দিতে গিয়ে আমি একটু বেশি রাতে একটু ঘোরাঘুরি করার কারণে পরের দিন পরীক্ষা দিতে যাইতে আমার হলো 15 মিনিট লেট হয়। ঠিক আছে, এটা আমার নিজের দোষে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব পছন্দ ছিল। পরে ওখানে 15 মিনিট লেট হওয়ার কারণে ওখানেও টিকলাম না। পরীক্ষা দিছি, মানে এক্সাম হলে 15 মিনিট পরে ঢুকছিলেন? দেরি করে ঢুকছি। আচ্ছা, টাইম সেন্স একটু থাকার কারণে। তারপর চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামে অসুস্থ ছিলাম। ঠিক আছে, চট্টগ্রামে প্রায় আমরা যখন গেছি ওই দিন দেখা গেছে যে ওই যে ঝড় বৃষ্টি ছিল। তো 2 দিন আমরা রুটি কলা খেয়ে থাকছি 2 দিন। তো যাই হোক, মানে এক কথায় আমার যখন প্রথমে এই বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো খারাপ হয় না, তো ধীরে ধীরে সবগুলা খারাপ হওয়া শুরু হয়। আচ্ছা। তারপর এমআইএসটি দেই, এমআইএসটি তো হয় না, শুধু এভিয়েশন এন্ড এরোস্পেস। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস লালমনিরহাট, তো ওইটাতে আমি পরীক্ষা দেওয়ার পর ডিকি। তো ওটা কি প্রথম রেজাল্ট? পজিশন একটু দূরে থাকে। তো তারপরে আমার এখন মানে দূরে থাকার কারণে তো একটু জিএসটি তে ফোকাস দেই, যে জিএসটি তে না টিকলে আমি সেকেন্ড টাইম হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তো এই ফাঁকে আমার যে ফ্রেন্ড গুলা, মানে যাদের আমি মানে সেরকম পাত্তাই দিতাম না, তো খারাপ ভাবতাম, যে দেখা যাচ্ছে ওরা অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। তো এডমিশন লাইফে এটা সবচেয়ে খারাপ লাগে যে আপনি চান্স পান নাই, আপনার চেয়ে খারাপ কেউ একজন ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। আর মানে আমাদের ক্ষেত্রে হয় কি, যে পাশে যদি আপনার কেউ থাকে, আপনার বাড়ির পাশে যদি আরেকজন কেউ থাকে, ও যদি চান্স পায় আর আপনি যদি চান্স না পান, সেক্ষেত্রে বারবার ইয়ে করে। এটা প্রচুর প্যারা দেয়। যে বিশেষ করে ধরেন আপনার একজন বেস্ট ফ্রেন্ড, ও একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে,
এটা সবচেয়ে বেশি বেড়ে যায়। আপনি যদি চান্স না পান তার চেয়েও ও যদি চান্স পায় বেশি বেড়ে বেশি যায়। টাকা দিবে, হ্যাঁ। এটা গেল। তো জিএসটি তে পরীক্ষা দিতে যাই, মানে যখন আপনি কোথাও চান্স পাবেন না, তখন আপনার মেন্টালিটি এরকম হয়ে যায় যে আমার হয়তো আর কোথাও হবে না, প্রথম দিকে যখন না। হুম। তো এইভাবে তো আমার এডমিশন জার্নি থেকে আমি যতটুকু মানে পরামর্শ দেবো, ফার্স্ট অফ অল এইচএসসি থেকে আমাদের টার্গেট থাকা উচিত। আচ্ছা ভাই, তাহলে আপনার এডমিশন জার্নির যে এক্সপেরিয়েন্স আছে, এই এক্সপেরিয়েন্স থেকে আপনি জুনিয়রদের কি পরামর্শ দিবেন? এই ক্ষেত্রে আমি প্রথমে যে পরামর্শটা দেবো যে আমাদের এডমিশন জার্নিটা শুরু হয় একদম এইচএসসি লেভেল থেকে। তবে মাথায় রাখতে হবে যে আমাদের এডমিশন বলেন, ভার্সিটিতে চান্স পাওয়া বলেন, এগুলোর পিছনে আমাদের এইচএসসি রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আমাদের এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? আমি যদি এইচএসসি তে ভালো রেজাল্ট করতাম, ভালো রেজাল্ট মোটামুটি হয়েছে, তো দেখা যাইতো যে যদি ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি আমার আর একটা মার্ক বেশি থাকতো, তাহলে আমি বুয়েটে পরীক্ষা দিতে পারতাম। তারপর ইংরেজিতে যদি ভালো থাকতো তাহলে সিকিউরিটি পরীক্ষা দিতে পারতাম। মানে দেখা যাচ্ছে যে আমি প্রস্তুতি নিছি যার জন্য সেটাই পরীক্ষা দিতে পারিনি, দিন শেষে আমাকে অন্য পরীক্ষাগুলো দিতে হয়েছে। তো এটা মাথায় রাখতে হবে যে এইচএসসি রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে ওদের আগে রেজাল্ট, এইচএসসি রেজাল্ট আগে, দেন এডমিশনের হিসাব পরে। আচ্ছা, ওটা সেকেন্ড স্টেপ। তো ওটা ইন্টারমিডিয়েটের জন্য। আর এডমিশনে যারা আছে এদের আমি যে প্রথম পরামর্শ দেবো যে রেজাল্ট যাই হোক, ফ্রাস্ট্রেশনে পড়া যাবে না, ওই হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আচ্ছা, কোথাও না কোথাও চান্স হয়ে যাবে। আমি যেহেতু চান্স পাইছি, ঠিক আছে, যে পরিস্থিতিতে আমি পড়ছিলাম আমার তো মনে হচ্ছিল যে আমি কোথাও চান্স পাবো না, তারপরেও কিন্তু চান্স পেয়ে গেছি আলটিমেটলি। তো ওই হতাশাটা আমার খুব মানে অবস্থা খারাপ করে দিয়েছিল। তো হতাশায় পড়া যাবে না, কোথাও না কোথাও চান্স হয়ে যাবে আলটিমেটলি। তো সেকেন্ড যে পরামর্শটা দেবো সেটা হলো সময়। টাইম ম্যানেজমেন্ট জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। এইচএসসি তেও আমি দেখা যাচ্ছে যে কিছু পরীক্ষার হলে দেরিতে যাইতাম, ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট করে লেট থাকতো। এটা আমার হেভি ইফেক্ট করছে। আমার যে 1 মার্ক কম, আমি মনে করি এর পিছনে মেইন যে প্রবলেমটা ছিল ওটা টাইম ম্যানেজমেন্ট জীবনে করতে পারিনি, এখন এই অবস্থা গেল। টাইম ম্যানেজমেন্ট আমাদের এইচএসসি লেভেলের পর এখানে আমাদের এডমিশন লেভেলও গুরুত্বপূর্ণ। আমি দেখা যেত যে মানে আমাদের দিনে মানে আমাদের যে ফ্রেন্ডরা যারা ভালো পর্যায়ে আছে, ওদের ইয়া থেকে একটা পরামর্শ দিই যে ওরা পুরো দিনটাকে 3 ভাগে বিভক্ত করে নিত। সকাল, দুপুর, রাত। সকালে 3 ঘন্টা পড়তো, দুপুরে 3 ঘন্টা পড়তো, রাতে 3 ঘন্টা। তো আমার হলো পড়াশোনার সিস্টেম ছিল আলাদা। আমি সারা রাতে পড়তাম, সারা দিনে ঘুমাইতাম। আচ্ছা, ঠিক আছে। তো এটাতে যা হইতো যে আমার কোন ইফেক্টিভ পড়াশোনা হচ্ছিল। আচ্ছা, এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। ইফেক্টিভ পড়াশোনা হচ্ছিল না, এটা একটা বিষয়। আর যদি কেউ মানে ঢাকা ওদিকে যা কোচিং করতে চায়, এডমিশন কোচিং, আমি ওদের বলবো যে একটু সিনিয়রদের পরামর্শ নিতে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যারা আছে, এদের একটা বড় সমস্যা, আমরা সঠিক গাইডলাইনের অভাবে আমরা কোনো ভালো জায়গায় চান্স পাই না। আমরা অনেক কিছু এডমিশন দেওয়া অবস্থায় জানি যে এটা আমাদের করতে হবে। ইভেন আমি তো মানে কয়েকটা জায়গায় অ্যাপ্লাইও করতে পারতাম না, কম্পিউটারের দোকানে গিয়ে অ্যাপ্লাই করছি। তো টাইম কিলিং এর যে বিষয়টা, প্রচুর টাইম অপচয় হয়েছে, এটা করা যাবে না। আগে থেকে একটু স্মার্ট হইতে হবে। সব বিষয়ে ইনফরমেশন রাখতে হবে, যেহেতু বর্তমান যুগটা তথ্য প্রযুক্তির যুগ, সবকিছু সম্পর্কে ধারণা থাকা উচিত, ঠিক আছে। আর একটা বিষয় যে আমি ঢাকায় যেহেতু ছিলাম, তো ওই ক্ষেত্রে আমার সবগুলো পরীক্ষা কিন্তু ঢাকায় অন্য কোথাও যায় সেন্টার পড়ছিল। তো বিষয়টা হচ্ছে আমি ঢাকায় এর আগে কখনো যাইনি। এডমিশন লাইভে আমি প্রথম ঢাকায় যাই। তো দেখা যাচ্ছে যে আমার ওই জায়গাগুলো খুঁজতেই সময় চলে যাইতো বেশি, ঠিক আছে। আমার সিট কোথায় পড়ছে না পড়ছে ওগুলা খুঁজতেই বেশি সময় যেত। তো এটা একটু মানে পরামর্শ থাকবে যে আগে থেকে এগুলো একটু খোঁজ খবর নেওয়া, ঠিক আছে। মানে আমি যেখানে সেন্টার আমি নির্বাচন করলাম, ওই সেন্টারটা সম্পর্কে একটু ভালোভাবে জানা, যাতে পরীক্ষার আগের 1 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা না, পরীক্ষার আগের দিন থেকে শুরু করে মানে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় যদি আপনার পরীক্ষার বাইরে অন্য কোনো চিন্তা ভাবনা আসে, তাহলে সমস্যা। দেখা যাবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা করে কি, জানা জিনিস ভুল করে আসে।
এটা তো অনেক সমস্যা। হ্যাঁ। জানা জিনিস ভুল করে আসলে পরবর্তী আর পরীক্ষা এমনও হয় অনেক সময় যে ওই 1 ঘন্টা সঠিকভাবে ইউজ করতে পারে না, ইউজ করতে পারে না। হলের যে 1 ঘন্টা হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু জানা জিনিস ভুল জানা হয়। জিনিস ভুল করে। ওটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পরীক্ষার হলে যখন আমরা ঢুকবো হ্যাঁ তখন আমাদের মাথা থেকে সবকিছু করে যেতে হবে যে অন্য কোনো চিন্তা ভাবনা নেই, আমার এই পরীক্ষা ভালোভাবে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা যে আমরা যে এমসিকিউ গুলো একটু ভাবলেই পাবো, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এই এমসিকিউ গুলো করতে হবে কি একটু সামান্য একটু দাগ দিয়ে যাইতে হবে। আর যেগুলা একদম আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি জীবনেও এটা দেখি নাই, ওগুলা একদম স্কিপ, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে আমি একদম সবগুলো যেগুলা পারবো সেগুলা সবগুলো দাগে আসলাম, হুম, যে 100টা থাকে সবগুলো আমি দেখে আসলাম, হুম। ঠিক আছে। হুম। তো দ্বিতীয় স্টেপ আবার প্রথম থেকে শুরু করতে হবে, দেখবো যে আমার যে এমসিকিউ গুলো ওই যে দাগ দিয়ে গেছিলাম, হুম। যে সামান্য একটু ভাবলে পারবো, হুম। ওগুলো আমাকে দাগাইতে হবে, ঠিক আছে। দাগানোর পর আমার যদি মনে হয় যে স্যাটিসফাই আমি, যে আমার কোনো চান্স হয়ে যাবে, হুম, তাহলে একটু ট্রাই করতে হবে যে যতটুকু যেগুলো আমি দাগাই নাই ওগুলা মানে একটু দাগানোর চেষ্টা করতে হবে, যে কয়টা দাগানো যায়। আবার মানে রিভিউ করতে হবে পুরো আর যদি কখনো এরকম সিচুয়েশন হয়ে যায়, হুম, কখনো যদি হয়ে যায়, আসলে এমসিকিউ সিস্টেমটা কি, এটা একটা লটারির মতো, হ্যাঁ, ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা লটারির মতো। হুম, যদি এরকম কনসিকুয়েন্টলি এরকম হয়ে যায় যে আমি আর দাগাইতে পারতেছি না, হুম, ঠিক আছে, হুম। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে দাগানো, ইচ্ছা মতো দাগানো, উপায় নেই তো আর। উপায় নেই, হ্যাঁ। কারণ এইভাবে অনেক সময় চান্স পেয়ে যায়। আমি হ্যাঁ। এটা বলতেছি লাস্ট যারা পারবে না একদম তাদের একদম, জন্য, হুম। এটা রিয়ালিটি ভাই, এটা এখানে হাসার হুম। কিছু নেই, ঠিক আছে। এই তো হলে যে বিষয়টা, হুম। হলে আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে যে আমরা যে সাবজেক্টটা বেশি পাই, হুম, হুম, ঠিক আছে, ওটা তো আমাদের আগে দাগাইতে হবে। হ্যাঁ। তো দ্বিতীয় যে স্টেপটা, হুম। ওটা হলো আমাদের দেখা যায় যে কিছু এমসিকিউ আমরা এসে আটকে যাই, আমরা তো সবকিছু পারবো না, হ্যাঁ। অথবা ওই সব কমনও আসবে না। কোশ্চেনটা ওইভাবে তৈরি করা হবে, হুম, ঠিক আছে। হ্যাঁ। তো যেগুলো আমি আটকে আটকে যাব, হুম। ওগুলো আমাদের দাগার দরকার নেই। হুম, মানে আমাকে এমসিকিউটা 3 ভাগে ভাগ করতে হবে। ফার্স্ট অফ অল যে এমসিকিউটা আমি পারবো হুম, সেটা তো আমি দাগাচ্ছি। হুম। সেকেন্ড যে ধরনের এমসিকিউ থাকে সেটা হলো যেগুলো আমি একটু ভাবলে পাবো, তো ওগুলো সামান্য একটু টাস্ক দিয়ে যাবো, একটু দাগ দিয়ে। আচ্ছা, এখন যেহেতু এডমিশন জার্নিটা মোটামুটি আমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এখন হচ্ছে আপনার পরে শেষমেশ তো বেগম রোকেয়াতে ভর্তি হলেন। হ্যাঁ হ্যাঁ। তো এখানের যে 4 বছরের ক্যাম্পাস লাইফ আছে, এই বিষয়গুলা আবার অনার্স লেভেলে হয় কি বাড়ি থেকে টাকা নেওয়ার ব্যাপারটা থাকে, হ্যাঁ, হ্যাঁ। টিউশনের ব্যাপারগুলো থাকে, এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতে পারছি। তো আমি এখানে 2022 সালে মানে 23 সালে ঢুকলাম। 22 সালে তো সায়েন্স পেলাম, 23 সালে ঢুকলাম সেপ্টেম্বরে, 3 সেপ্টেম্বর। হ্যাঁ। তো ফার্স্ট অফ অল ভার্সিটি লেভেলে যে সমস্যাটা পড়তে হয় যে আমাদের না প্রত্যেকটা ভার্সিটিতেই যখন আমরা ভার্সিটিতে উঠি, ওঠার পর সবচেয়ে বড় সমস্যা এটা যে সিনিয়রদের একটা থাকে, কর্তৃত্ব থাকে জুনিয়রদের উপর। আমাদের ভার্সিটিতে র্যাগিং আমি বলবো না, তবে মানে আদব কায়দা শেখানোর একটা বিষয় আছে, ঠিক আছে, এটা হইতো আর কি। তো প্রথমের দিকে এমনিতেই মানে এখানে প্রথমে তেমন কোনো চেনা পরিচিত নাই, ফ্রেন্ড সার্কেল ওইভাবে গড়ে ওঠে নাই, অচেনা 50-60 জনের সাথে একটু ঘোরাঘুরি করি, মানে মাঝে মাঝে জিনিসটা একটু আজব লাগে, মাঝে মাঝে ভালো লাগে, আবার ফির রাত্রে যখন একাই থাকি তখন খারাপ লাগে, ঠিক আছে। তো আমি যেটা বলবো যে প্রথমে এসে একটা বিষয় ভুলে গেছি যে আমাদের যারা ভার্সিটিতে চান্স না পেলো, ঠিক আছে, তাদের করণীয় একটু বলি যে আসলে আমাদের মানে সবকিছু পূর্ব নির্ধারিত, ঠিক আছে, কোথাও তকদিরের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে কোথাও না কোথাও আমার কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আবার যে আমি সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকলাম এমন না, তো আমাকে কিছু একটা লেগে থাকবে কোনো একটা ইয়ের পাশে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ফ্রিল্যান্সিং অথবা অন্য কোনো মানে এমন কেউ আছে বিদেশ গেছে, লাখ লাখ টাকা বাসায় পাঠাচ্ছে এখন, ঠিক আছে, আমি তো এখনো পড়াশোনা করতেছি। আবার কিছু ফ্রেন্ড আছে যারা ওই সময় ডিফেন্সে নিচ্ছে। তো যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, এদের ক্ষেত্রে পরামর্শ থাকবে ফার্স্ট এড না হয়ে চেষ্টা করতে হবে সেকেন্ড টাইম, ঠিক আছে।
ও যদি ভালো স্টুডেন্ট হয় অথবা ও যদি কোনো ভার্সিটি ডিজার্ভ করে, আমার মনে হয় যে ও যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নেয় ওটা কোনো একটা ভার্সিটি পরিশ্রম করলে, সঠিকভাবে পরিশ্রম করলে হয়ে যাবে। আর ন্যাশনাল ভার্সিটি গুলো খারাপ না, বর্তমানে সবগুলো মোটামুটি ভালোই আছে। এখন পরীক্ষা ব্যবস্থা চালু হ্যাঁ, কেউ যদি একটু মানে ইফোর্ট দিয়ে পড়াশোনা করতে পারে, আমার মনে হয় না ওর কোনো প্রাইভেট ভার্সিটিতে পড়ার দরকার আছে। ঠিক আছে, ও কোনো একটা মানে কোথাও একটা টিকে যাবে। ঠিক আছে, সেকেন্ড টাইম হোক ফার্স্ট টাইম হোক টিকে যাবে। সো এখানে ফ্রাস্ট্রেশনের কোনো কিছু নাই। আর আমাদের ইয়ার লাইফ অনার্স লাইফের একটা ঘটনা বলি, যে আমাদের টিচাররা এরকম 50,000 60,000 টাকা ধরেন মাসিক বেতন পায়। তো এখানে এক স্টুডেন্ট পড়তো, ঠিক আছে, ওই ভাই স্যার বলছিল যে ও জীবনে কিছু করতে পারবে না। ঠিক আছে, তো ও কোন রকম অনার্স লাইফটা পাস করছে, করার পর এখানে টিউশনি করায়। ও মাস শেষে 3 লাখ 4 লাখ টাকা করে টাকা কামায়, টিউশনি করায়। মাঝে মাঝে গাড়ি নিয়ে ঘুরতে আসে, আর স্যারকে বলে স্যার আপনি তো বলছেন, মানে স্যারের সাথে ভালো সম্পর্ক, তো ওই জন্য এখন ওগুলো বলে। তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের লাইফ কখন কোন পাশে ঘুরে যাবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, আমাদের লাইফ কখন কোন পাশে ঘুরে যাবে ঠিক নেই। সো ফ্রাস্ট্রেশনে বলা যাবে না, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আর মাথায় রাখতে হবে আমি যেহেতু আসি, মানে আমি যেহেতু পড়াশোনা করছি, ঠিক আছে, আমি কিছু একটা করবো। পজিটিভ চিন্তা ভাবনা, আর লাইফে একটা রোড ম্যাপ দরকার। আর আরেকটু বলি যে যারা ভার্সিটিতে পড়ে এদের একটু মানে সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকেই একটু চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে মানে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, যে ভবিষ্যৎ আমি কি করব। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, যে আমি কি করব হুদায় সামনে আগানো দরকার নাই। যদি বিসিএস দেয় চেষ্টা করতে হবে সেকেন্ড ইয়ার থেকে অথবা থার্ড ইয়ার থেকে একটু একটু করে পড়ানো, কারণ এটা একটা বিশেষ মানে অনেক বড় একটা পরীক্ষা, অনেক পড়াশোনা করতে হয়। এটা মাথা থেকে ভবিষ্যৎ প্ল্যান করে আগাতে হবে। আর কেউ যদি বাইরে দেশে পড়ালেখা করতে চায় ওরও উচিত যে প্রথম থেকে এগুলোর সম্পর্কে ধারণা রাখা, রিসার্চ ভার্সিটি, প্রত্যেকটা ভার্সিটিতে যে রিসার্চ প্রোগ্রাম থাকে ওগুলোর সাথে যুক্ত হওয়া। ঠিক আছে, আর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে মানে আমাদের দেখা যায় যে খালি পড়াশোনা করলে হবে না, জীবনে আরো অনেক কিছু দরকার আছে। যেমন আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চিত্রাঙ্কন, আরো অনেক কিছুর সাথে যুক্ত আছি। ঠিক আছে, তো মাইন্ড ফ্রেশের একটা বিষয় আছে। আর ভার্সিটি লাইফে একটা বড় প্রবলেম যে এখানে এসে আপনার মনে হতেই পারে যে সবাই প্রেম করার জন্য আসছে, ঠিক আছে, অথবা একটা টেন্ডেন্সি থাকে যে প্রেম করার। তো দরকার নাই, এই বিষয়গুলো একটা মাথায় রাখতে হবে যে প্রেম যে করতে হবে এমন না। ঠিক আছে, মানে প্রেম যদি হয়েও যায় ওটা আবার ফ্রাস্ট্রেশনে পড়ার মতো কোনো ঘটনা ঘটানো যাবে না, লাইফ থেকে যাতে ছিটকে না যায় এটা মাথায় রাখতে হবে, যে জীবনের কোনো পর্যায় থেকে ছিটকে পড়া যাবে না। আচ্ছা, আমার এটুকুই বলার ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। আমাদের দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গেস্ট নিয়ে, আরো ভালো পরামর্শ নিয়ে। আর এই ভিডিও থেকে আপনারা যা শিখলেন, আমাদের যারা পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন তারা যাতে এই ভুলগুলো না করে এই বিষয়গুলো খেয়াল করবেন। আমাদের ভিডিও থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় সেই শিক্ষাগুলো নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।